এখানে বাংলাদেশের চেয়ে শীতল আবহাওয়া বিরাজ করে। এর মধ্যে তারা গন্তব্যে পৌঁছে যায়। ইনায়া গাড়ি থেকে নেমে অবাক দৃষ্টিতে চারপাশ দেখতে থাকে। এ যেন সে একটা রাজপ্রাসাদে চলে এসেছে। নিফাত সাহেবের বাড়িটি আসলেই যেন এক রাজপ্রাসাদ। বিশাল আয়তন জুড়ে বাড়িটি নির্মাণ করা হয়েছে। বাড়িটির ডান সাইডে বিশাল একক ফুলের বাগান। এর বিপরীত দিকে রয়েছে একটা সুইমিং পুল। সুইমিং পুলের পাশে নজর কাড়া একটা দোলনা আছে। আর বাড়িটির চারপাশে অনেকগুলো গার্ড গান হাতে দাঁড়ানো। ইনায়াকে এভাবে দেখে নিফাত সাহেব হালকা হেসে বললেন, ইনায়া আগে ভেতরে চলো, পরে বাড়ি ঘুরে দেখতে পারবে। ইনায়া এভাবে তাকিয়ে থাকার জন্য কিছুটা লজ্জা পেল। এরপর নিফাত সাহেবের পিছু পিছু বাড়িতে ঢুকতে লাগলো। বাড়িতে ঢোকার পর ইনায়া আরও বিস্মিত হয়ে গেল। বাড়িটির প্রতিটি কোণায় কোণায় আভিজাত্যের ছোঁয়া। বিশাল বড় ড্রয়িং রুম, সাথে অ্যাডজাস্ট করা ডাইনিং রুম। ড্রয়িং রুমে 2 সেট সোফা, 58 ইঞ্চির সুবিশাল একটা টিভি। ইনায়া কল্পনা করলো তাদের বাড়িটি বোধহয় এই বাড়ির শুধু একটা রুমের সমান হবে। ইনায়ার ভাবনায় ছেদ ঘটে নিফাত আহমেদের ডাকে। একজন মধ্যবয়স্কা নারীকে দেখে তিনি বললেন, না, ইনি হলেন তোমার আন্টি নিশাত আহমেদ। ইনায়া মুচকি হেসে বলল, আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? নিশাত আহমেদ ইনায়ার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তুমি ভারী মিষ্টি দেখতে। আমি তো তোমার মায়ের মতো, তাই না? আমাকে আন্টি ডাকা চলবে না, আমাকে তুমি মামুনি বলে ডাকো। আমার তো কোনো মেয়ে নেই, তুমি আমার মেয়েরই মতন। কি ডাকবে না আমায় মামুনি? ইনায়ার চোখে জল ভরে আসে। মাকে সে দেখেনি, মা কেমন হয় তা তার জানা নেই, কিন্তু নিশাত আহমেদের আদুরে কথায় মনে হচ্ছে সে তার মাকে দেখছে। তারা এত ধনী, কিন্তু তা নিয়ে তাদের মনে ছিটে ফোটাও অহংকার নেই। ইনায়াকে তারা নিজের মেয়ের মতো আদর করছে। নিশাত আহমেদ ইনায়ার চোখে জল দেখে বিচলিত হয়ে পড়লেন। কি হয়েছে মামুনি? তুমি কাঁদছো কেন? আমার কথা তুমি কিছু মনে করেছো? আন্টি, উফ সরি মামুনি, আমি কাঁদছি না, আসলে মাকে কখনো দেখিনি তো। আপনার মধ্যে যেন আমি আমার মায়ের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি। চোখে জল কখন চলে এলো বুঝতেই পারিনি। এবার নিফাত আহমেদ বলে উঠলেন, নিশাত ও জার্নি করে এলো, আর তুমি ওকে দাঁড় করিয়ে কখন থেকে কথা বলে যাচ্ছ? যাও ওকে ওর ঘরটা দেখিয়ে দিয়ে আসো। আর ও তো কোথাও চলে যাচ্ছে না, কথা বলার অনেক সময় পাবে। যাও মামুনির সাথে ঘরে যাও। আচ্ছা আঙ্কেল। বারে কি হলো? নিশাতকে মামুনি ডাকছো আর আমাকে আঙ্কেল ডেকে পর করে দিচ্ছ? এটা ঠিক না, আমাকে পাপা বলে ডাকবে, ঠিক আছে? জি। পাপাকে বলবে। জি পাপা। এবার ঠিক আছে। ইনায়া হেসে দিল। মানুষগুলো সত্যিই অসাধারণ। একদিনে কিভাবে তাকে আপন করে নিয়েছে। নিশাত আহমেদ এবার স্বামীর উদ্দেশ্যে খেকিয়ে উঠে বললেন, এতক্ষণ নাকি আমি ইনায়াকে দাঁড় করিয়ে রেখেছি, এখন নিজের বেলায় কি? এই বলে তিনি ইনায়ার হাত ধরে দোতলার একটি রুমে নিয়ে গেলেন। নিফাস আহমেদ তার স্ত্রী যাওয়ার পানি চেয়ে হেসে দিলেন। ইনায়া শাওয়ার নিয়ে হালকা গোলাপি রঙের একটা 3 পিস পরে নেয়। এটা তার বাবা তাকে দিয়েছিল। ইনায়া ঘুরে ঘুরে তার জন্য বরাদ্দকৃত রুমটি দেখতে থাকে। রুমটিতে একটা বিশাল খাট, একটা ড্রেসিং টেবিল, একটা আলমারি, একটা স্টাডি টেবিল, একটা ডিভান, দেয়ালে একটা টিভি আর একটা দেয়াল ঘড়ি রয়েছে। অদ্ভুত ব্যাপার হলো সবগুলো ফার্নিচার সাদা রঙের, এমনকি তাদের বাড়ির রঙও সাদা। হয়তোবা তাদের শুভ্র রং বেশি পছন্দের। ইনার রুমটির সাথে একটা ওয়াশরুম রয়েছে। রুমের সাথে লাগোয়া একটা বেলকনি রয়েছে। অর্ধখোলা বেলকনিটা ইনার বেশ মনে ধরেছে। সেখান থেকে বাগান দেখা যায়। সন্ধ্যা হয়ে গেছে। একজন সার্ভেন্ট এসে ইনায়াকে ডেকে যায়। নিশাত আহমেদ তাকে নাস্তা করার জন্য ডাকছে। ইনায়া নিচে এসে বসার ঘরে যায়। সেখানে একটা নতুন মুখের দেখা পায়। নিশাত আহমেদ ইনায়াকে দেখে বলেন, ইনায়া এসো, আমার পাশে বসো। এখনো কিছু মুখে দাওনি, একটু নাস্তা করে নাও। জি আচ্ছা। ইনায়া, ও হলো আমার ছোট ছেলে ইসাম আহমেদ। হাই, আই অ্যাম ইসাম আহমেদ অ্যান্ড ইউ? হ্যালো, আই এম ইনা মেহবুব। নাইস টু মিট ইউ। আই থিঙ্ক উই আর সেম এজের, সো নাম ধরে বললে আশা করি মাইন্ড করবে না। না সমস্যা নেই। ওকে, লেটস বি ফ্রেন্ডস। ইয়া শিওর। আচ্ছা ইনায়া, কিছু খেয়ে নাও, কথা পরে বলতে পারবে। ঠিক আছে মামুনি। ইনায় নাস্তা করা শেষ হলে মামুনিকে বলে রুমে চলে যায়। তার মাথা ব্যথা করছে জার্নি করার ফলে। এখন তার একটা লম্বা ঘুমের প্রয়োজন। শোয়ার কিছুক্ষণ পরে সে ঘুমে তলিয়ে যায়। ঘুম থেকে জেগে ইনায়া দেখে অনেক রাত হয়ে গেছে। সে তো সন্ধ্যায় ঘুমিয়েছিল, প্রায় 4 ঘন্টা ঘুমিয়েছে সে। মাথা ব্যথাও এখন আর নেই। আড়মোড়া ভেঙে উঠে বসে সে। তারপর ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। বারান্দায় গিয়ে চন্দ্রবিলাস করলে মন্দ হয় না, তাই সে সেদিকে পা বাড়ায়। আকাশে মস্ত বড় চাঁদ উঠেছে।
চাঁদের আলোয় চারদিক মুখরিত হয়ে আছে। বাগান থেকে ফুলের মিষ্টি ঘ্রাণ ভেসে আসছে, সাথে মৃদুমন্দ মিষ্টি বাতাস। বাহ, পরিবেশটা অনেক মায়াময়ী। ইনায়া পরিবেশটা দারুণভাবে উপভোগ করছে। মনটাও তার সাথে ফুরফুরে হয়ে গেছে। কিছু বিষাদময় স্মৃতিও এখন মনে হানা দিতে পারছে না। ইনায়া কিছুক্ষণ সেখানে থেকে রুমের দিকে পা বাড়ায়। সাথে সাথে ভয়ে অনেক জোরে চিৎকার দিতে উদ্যত হয়, কিন্তু তৎক্ষণাৎ একটা হাত তার মুখ চেপে ধরে। ইনায়া তো ভয়ে জান বেরিয়ে যাওয়ার উপক্রম। শ্বাস নিতে তার কষ্ট হচ্ছে। অনেকক্ষণ ছোটাছুটি করার পর একটা পুরুষালী কণ্ঠ তার কানে ভেসে ওঠে। এই মেয়ে, এমন করছো কেন? একটু শান্ত হও, আমি তোমার মুখ ছেড়ে দেবো। ইনায়া এমন গম্ভীর গলার স্বর শুনে কিছুটা থমকে যায়। পুরুষটিও এবার আস্তে আস্তে তার হাতের বাঁধন আলগা করে আনে। ইনায়া কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, কে আপনি? আর আমার রুমে কি করছেন? বাহ, চমৎকার! আমার বাড়িতে থেকে আমাকেই জিজ্ঞেস করছো আমি এখানে কি করছি। আপনার বাড়ি মানে? এটা তো পাপার মানে নিফাজ আহমেদের বাড়ি। তার ছেলে তো ইসাম আহমেদ। আপনি কে? আগে আমি তার ভাইয়া, মানে ইসামের বড় ভাই। বাই দা ওয়ে, তুমি কে? ইনায়া পুরুষটির কথা শুনে কিছুটা ভ্যাবাচাকা খেয়ে যায়। ও মনে করেছিল এই বাড়ির একমাত্র ছেলে ইসাম। তার যে কোনো ভাই আছে এটা ইনায়ার জানা ছিল না। আমি ইনায়া মেহবুব। এ বাড়িতে পেইং গেস্ট হিসেবে থাকছি। আজকে এসেছি। পুরুষটি কিছু না বলে তৎক্ষণাৎ সেখান থেকে প্রস্থান করে। ইনাও কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। জীবনে কোনো পুরুষ তার এত কাছে দাঁড়িয়ে তার সাথে কথা বলছিল, এই ভেবে তার দম আটকে যাচ্ছিল। মিনিট পাঁচেক পর একজন সার্ভেন্ট এসে তাকে ডিনারের জন্য ডেকে নিয়ে যায়। ইনায়া মাথায় ঘোমটা টেনে ডাইনিংয়ে যেতে পা বাড়ায়। সেখানে নতুন একজন পুরুষকে দেখতে পায়। ইনি বোধহয় ইসামের বড় ভাই। তখন অন্ধকারে তার মুখ ইনায়া দেখতে পায়নি। ইনায়া কিছুক্ষণ পর তার দিকে তাকিয়ে থাকে। ডাইনিং টেবিলে বসা সুদর্শন পুরুষটিকে তার চেনা চেনা লাগছে। ফর্সা গায়ের রং, সিল্কি চুলগুলো কপালে পড়ে আছে, বলিষ্ঠ দেহ, লালচে খয়েরি ঠোঁটের পুরুষটিকে মনে হচ্ছে সে কোথাও দেখেছে, কিন্তু মনে করতে পারছে না। তার ভাবনার ছেদ ঘটে ইসামের কণ্ঠে। হে ইনায়া, ওখানে দাঁড়িয়ে কি করছো? এসো, খেতে এসো। কি লম্বা ঘুম দিলে ওরে বাবা, আমি তো ভেবেছি আজকে আর উঠবেই না। ইনায়া কিছুটা ইতস্তত করে গুটি গুটি পায়ে সেদিকে এগিয়ে যায়। সেখানে বসা পুরুষটির জন্য তার অনেক অস্বস্তি লাগছে। নিশাদ আহমেদ ইনায়াকে তার পাশের চেয়ারে বসিয়ে দিয়ে বলেন, মামুনি, ও হলো ইসবা আহমেদ, আমার বড় ছেলে। আর আরেকটি পরিচয় হলো। বাকি কথা শেষ করার আগেই ইসবা বলে ওঠে, মা, তুমি তো জানো আমি খাওয়ার সময় কথা বলা পছন্দ করি না। ব্যাস, পুরো রুমটিতে নিস্তব্ধতা ভর করলো। ইনায়া বিড়বিড় করে বলল, আসছে, আমি খাওয়ার সময় কথা বলা পছন্দ করি না। ইসবা আবার বলে ওঠে, আমি সবাইকে চুপ করতে বলেছি, আর কেউ যেন বসে বসে বিড়বিড় না করে। খোঁজাটা ইনায়া বুঝতে পারে তাকে উদ্দেশ্য করেই লোকটা এই কথাটা বলেছে। বজ্জাত লোক, আমাকে বকা দিচ্ছে ভেবেই ইনায়া সবার আড়ালে একটা ভেঙচি কাটে। সবাই তাকে লক্ষ্য না করলেও ইসবা ঠিকই তা লক্ষ্য করে। পরক্ষণে ইনায়াকে চোখ রাঙানি দেয়। ইনায়া থতমত খেয়ে চুপচাপ খাবার শেষ করে। নিশাদ আহমেদ আর নিফাজ আহমেদ ঘুমোতে চলে গেছেন। ইসামও তার ঘরে চলে গেছে। ইসবা সোফায় বসে বসে ফোন স্ক্রল করছে। এদিকে ইনায়া অনেকক্ষণ ঘুমানোর ফলে তার ঘুম আসছে না। কতক্ষণ বসার ঘরে পায়চারি করে লোকটার তাতে কোনো হেলদোল নেই। সে এক মনে ফোনের দিকে তাকিয়ে আছে। তার ভাব দেখে ইনার বিরক্ত লাগছে, তাই ইনা তার রুমে চলে আসে। তারপর রুমে এসে ইনায়া বারান্দার দিকে পা বাড়ায়। বাইরের পরিবেশটা ভালোই মনে ধরেছে তার। কাল গিয়ে বাগানে ঘুরে আসবে। ঘুম তো তার আসছে না। রাত জেগে চন্দ্রবিলাস করা যায়। এই মুহূর্তে এক কাপ কফি হলে ভালো হতো, কিন্তু কফি কই পাবে? সে তো রান্নাঘরে কোথায় কি আছে জানে না। ভাবতে আবার মনটা ভার হয়ে গেল। এভাবে কখন যে চোখ লেগে যায় ইনায়া বুঝতে পারে না। সকালের মিষ্টি রোদ গায়ে পড়তেই ইনায় ঘুমের ব্যাঘাত ঘটে। পিটপিট করে তাকিয়ে নিজেকে বারান্দায় আবিষ্কার করে। তার মানে সে সারা রাত বারান্দাতেই ছিল। দোলনায় হেলান দেওয়াতে ঘাড়েও ব্যথা পাচ্ছে। নিজেকে বকতে বকতে রুমে যেয়ে ফ্রেশ হয়ে নেয়। নিচে নেমে নিশাদ আহমেদকে রান্নাঘরে দেখতে পায়। তারপর সেদিকেই যায়। মামুনি, কি রান্না করছো? আরে ইনায়া যে, ঘুম কেমন হলো? আমি পরোটার সবজি তৈরি করছি। ঘুম ভালোই হয়েছে, কিন্তু ঘাড়ে একটু ব্যথা হচ্ছে। ও মা, সেটা কি করে হলো? বেশি ব্যথা হচ্ছে? নিশাদ আহমেদের অস্থিরতা দেখে ইনায়ার অনেক ভালো লাগছে। অন্তত কেউ তো আছে যে তার জন্য ব্যতিব্যস্ত হচ্ছে। তুমি ব্যস্ত হচ্ছ কেন মামুনি? আমার বেশি ব্যথা হচ্ছে না। আচ্ছা, নাস্তা করে ওষুধ খেয়ে নিও, ব্যথা থাকবে না আর। ঠিক আছে। আচ্ছা, স্যান্ডউইচ কার জন্য করছো মামুনি? আর বলো না, ইসবাটা একদমই বাঙালি খাবার খেতে চায় না।
ওর জন্যই বানিয়েছি। আসছে ইংরেজের বংশধর, বাঙালি খাবার খেতে চায় না। মামুনি, আমি তোমাকে হেল্প করি? না না, সার্ভেন্ট আছে, ওরাই করবে, তোমাকে কষ্ট করতে হবে না। না, আমার কষ্ট হবে না, আমার ভালোই লাগে রান্না করতে। আচ্ছা, আজকে তুমি অসুস্থ, পরে হেল্প করতে পারবে। ঠিক আছে, তাহলে বলো এখন কি করব? আচ্ছা যাও, ইসামকে ডেকে দিয়ে এসো। সারাদিন খালি ঘুম আর ঘোরাঘুরি, কাজের বেলায় নেই। বড় ভাইকে দেখে শিখতে পারে না। ইসবাত ডিসিপ্লিন মেনটেন করে চলে। ওকে, ইসামের রুম কোনটা? দোতলায় কর্নারেরটা। ইনায়া গুটি গুটি পায়ে ইসামের রুমের কাছে যায়। দরজার কাছে গিয়ে জোরে জোরে ফোনে গান চালু করে দেয়। বাস, ইসামের ঘুমের একেবারে দফা রফা হয়ে গেল। বিরক্ত হয়ে দরজা খুলতে যায়, কিন্তু ইনায়া ততক্ষণে সেখান থেকে পগার পার। দরজা খুলে ইসাম কাউকে পায় না। এবার সে কাঁদো কাঁদো স্বরে বলে ওঠে, যে আমার ঘুম ভেঙে দিয়েছে তাকে যেন আজ ভূতে ধরে নিয়ে যায়। আমার এত স্বাদের ঘুম। ইনায়া তো নিচে গিয়ে হাসতে হাসতে মামুনিকে বলে, আজ তোমার ছেলের ঘুমের 12টা বাজিয়ে দিয়ে এসেছি। বেচারার মুখটা দেখার মতো হয়েছিল। নিশাদ আহমেদ ইনায়ের গাল টেনে দিয়ে বলে, একদম ঠিক করেছো, সবসময় আমাকে জ্বালিয়ে মারে, এবার বুঝো কেউ জ্বালালে কেমন লাগে। ইসাম ততক্ষণে সেখানে এসে হাজির। মুখ ফুলিয়ে বলে ওঠে, একেই বলে ঘরের শত্রু বিভীষণ। মা, তোমার ছেলের সাথে এইভাবে বিশ্বাসঘাতকতা করলে এই জীবন রেখে আমি কি করব? নিশাদ আহমেদ বিরক্ত হয়ে বলে ওঠেন, এই তো শুরু হয়ে গেল ওর মেলোড্রামা। মা, আমার ইমোশনকে তুমি মেলোড্রামা বললে? যা, তোমার সাথে কথা নেই। ইসামের মেলোড্রামার মাঝে সেখানে ইসবার আগমন ঘটে। সে এতক্ষণ জগিংয়ে ছিল, পরনে একটা জ্যাকেট আর ব্ল্যাক ডেনিম প্যান্ট, চুলগুলো কপালে লেপ্টে আছে। এই সেই ইসলামের কান টেনে ধরে, মাকে উদ্দেশ্য করে বলে, তোমার এই বাদর ছেলেকে একটু ডিসিপ্লিন শেখাতে পারো না? দিন দিন বাউন্ডুলে হয়ে যাচ্ছে। আমি খবর নিয়ে দেখেছি ও ভার্সিটিতে মেয়েদের সাথে ফ্লার্টিং করে বেড়ায়। ইসাম তৎক্ষণাৎ প্রতিবাদের স্বরে বলে ওঠে, নেহি, এই অপবাদ মেনে নেওয়া যায় না। আমি তো শুধু মেয়েগুলোর কোনো অসুবিধা হচ্ছে কিনা তার খোঁজ খবর নিতাম, তাই বলে তুমি আমাকে ফ্লার্টবাজ বানিয়ে দিলে ভাইয়া। তোর ড্রামা নিজের কাছে রাখ। নেক্সট টাইম আমার কাছে তোর নামে কোনো কমপ্লেন আসলে তোর হাত খরচ বন্ধ হয়ে যাবে, অ্যান্ড আই মিন ইট। ইসাম এবার কাঁদো কাঁদো স্বরে বলে ওঠে, প্লিজ ভাইয়া, এমন করো না। তুমি না আমার কিউট ভাইয়া। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি আর মেয়েদেরকে ডিস্টার্ব করবো না, তবে একটা শর্ত আছে, আমাকে নতুন একটা ল্যাপটপ কিনে দিতে হবে। ওকে, এখন কথা বাড়াতে ভালো লাগছে না, আমি অনেক টায়ার্ড। নেক্সট উইকে ল্যাপটপ পেয়ে যাবি। ইসাম খুশিতে লাফিয়ে উঠল। এবার সে ল্যাপটপে নতুন ভিডিও গেম খেলবে। ইনায়া এতক্ষণ ইসবার খুনসুটি উপভোগ করছিল। ইসামের হঠাৎ লাফিয়ে ওঠাতে কিছুটা চমকে ওঠে। সত্যি এই পরিবারটা তার অনেক ভালো লেগেছে। এবার নিশাদ আহমেদ ইনায়াকে বলেন, ইনায়া, চলো নাস্তা করে নাও, তোমার পাপারও অফিসে যাওয়ার সময় হয়ে গেছে। এতক্ষণ বাগানে বসে কি করছে কে জানে। নিফাজ আহমেদ তখনই ঘরে ঢোকে। তার হাতে একটা কাঁচি আর কিছু সবজি। বাগানে এই সবজিগুলো তারা চাষ করেছে। সবজিগুলো রান্নাঘরে রেখে সে নিশাদ আহমেদকে বলেন, বললে নিশাদ, আমার আর এখন বিজনেস সামলাতে ভালো লাগে না। তোমার বড় ছেলেকে বলতে পারো না তার প্রফেশনের পাশাপাশি আমাকেও একটু বিজনেসে সাহায্য করতে? একা একা সামলাতে অনেক কষ্টদায়ক। বয়স তো আর কম হলো না, তাই না? ইসবা নিজে আস্তে আস্তে বলে, বাবা, আমি নেক্সট মান্থ থেকে তোমাকে হেল্প করার চেষ্টা করব। এই কয়েকটা দিন আমার কাজের অনেক প্রেশার আছে। নিফাজ আহমেদ বলেন, যাক, অবশেষে এই বুড়ো কথা তবে ভাবার সময় হল তোমার। আমি তো ভাবছিলাম আমার কথা বোধহয় তুমি ভুলেই গেছো। বাবা, তুমি তো জানো আমার প্রফেশন কি, অনেক প্রেশার পড়ে এই কাজে, নিজের জন্য বেশি সময় বের করতে পারি না। এর মধ্যে আবার তোমাকে হেল্প করা চারটেখানে কথা নয়, তবুও আমি হেল্প করার চেষ্টা করব। এটা কি যথেষ্ট হবে না? ঠিক আছে। আচ্ছা, এসো নাস্তা করে নাও। করছি। ইনায়া নিশাদ আহমেদের পাশে একটা চেয়ারে চুপচাপ নাস্তা করছিল। নিফাজ আহমেদের ডাকে সেদিকে তাকায়। না, তুমি কালকে রেডি থেকো। ভার্সিটির ফর্মালিটি শেষ করে কাল তোমাকে ভর্তি করে দেবো। কাগজপত্র সব গুছিয়ে রেখো, ঠিক আছে? জি পাপা। ইয়াসামকে বলে দেবো তোমাকে আশেপাশে ঘুরতে নিয়ে আনতে। নিশ্চয়ই বোর ফিল করছো। না না পাপা, তেমন কিছু না, আমি বোর ফিল করছি না। আচ্ছা, তবু বাড়ি থেকে ঘুরে আসলে পথঘাট কিছুটা চিনতে পারবে, মনটাও ফ্রেশ হবে। ওকে পাপা। বিকেলে ইনায়া আর ইসাম বাইরে ঘুরতে আসে। ইনায়া এখানে নতুন নতুন মানুষজন আবিষ্কার করছে। রাস্তাগুলো একদম পরিষ্কার পরিচ্ছন্ন, চারপাশ একদম পরিপাটি, সবকিছু যেন এক নিয়ম শৃঙ্খলে আবদ্ধ।